আমি দেখছি যে একটা বিশাল বড় বাঘ, অন্তত 10 থেকে 12 হাত লম্বা ওর বাঘটা। যখনই ও লাফ দিয়ে মানে ঝাঁপিয়ে এসে পড়েছে, ঝাঁপিয়ে এসে পড়ে আমার থাবা দিয়েছে। থাবা দেওয়ার পরে মানে এইখান থেকে এই চোখের কোণার থেকে এইখানে উঠছে, এইখানে উঠছে, আবার এই এই এইখান থেকে এখানে উঠছে, আবার এই এইখান থেকে এই আইছে। এরপরে এইখানে একটা আছে, এর একটা আছে, এসব কিন্তু সবই থাবার দাগ। বাঘের সাথে মানুষের লড়াই সেই আদিম যুগ থেকে। বাঘ ভুলক্রমে যদি মানুষের বসবাসের স্থানে ঢুকে পড়ে, মানুষ নিশ্চয়ই বাঘকে আপ্যায়ন করে না। ঠিক তেমনি মানুষও যদি বাঘের ডেরায় ঢুকে পড়ে, বাঘ নিশ্চয়ই আপ্যায়ন করবে না, সে খাবার হিসেবে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। বাঘের সাথে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইগার কামাল ভাই কিভাবে জীবনে বেঁচে ফিরলেন সেই গল্প শুনবো আজ। আমরা আমাদের যে কয়রা যে আমরা যে সুন্দরবনে যারা মাছ ধরি, এদের কাশিরাবাদ ফরেস্ট স্টেশন আছে, ওইখান থেকে সরকারি অনুমোদন নিয়ে আমরা সুন্দরবনে যাই মাছ ধরতে। পাস করে 6 দিনই পাস দেয়, ওই পাস নিয়ে যাই আমরা মাছ ধরতে। মাছ ধরতে এখন তো এই ভাটা, এই ভাটার ওই যে একটা দেখেন ওপারে জঙ্গলের ওপারে একটা ছোটো একটা নামা আছে, ওই নামার ভিতরে যে আমরা জাল পাতি দিয়ে আসি। জাল পাতি দিয়ে ওই জালটা আবার জালটা উঁচা করে দিয়ে আসি। রাত 12টা একটা সময় জোয়ারটা পরে বন্যা হয়ে যায়। যখনই জোয়ারটা বন্যা হয় তখন ওই জালটা যেই উঁচু করে দিয়ে আসি, ওই ভাটাটা সরে আসে, সরে আস্তে আস্তে আপনার রাত পেয়ে যায় বা ভোর 6টা 7টা 8টা এরকম, মানে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে গণ অতিবাহিত হয়। আর মাছ ধরতে মনে করেন এখান থেকে গেছি 2 কিলো 2.5 কিলো ভিতরে। আর 2 কিলো 2.5 কিলো ভিতরের থেকে যখন মাছ ধরে আসতেছি, এখানে বনের ভিতরে এরকম স্যাওই মাছ ধরতে হয়, কিন্তু উপরে যদি বাঘ থাকে দেখা তো সম্ভব না আসলে। যখনই মাছ ধরতে তো আসতেছি, নৌকার নিকটবর্তী চলে এসে মাজাটা ব্যথা করছে, উঠে দাঁড়াইছি। দাঁড়ায় আমি এরকম তাকাই দেখি যে বনের ভিতরে বাঘ। কিন্তু আমি যে ওখান থেকে সর্বশরী যাক সাইডে চাপে যাবো, কিন্তু সে সুযোগ আমার দেয়নি। সে যখনই আমি দেখছি তখনই ও লাফ দিছে। লাফ দিয়ে আমার সামনে থাবাতে দিলে আমি ওই ডাবার ভিতরে পড়ে গেছি। ডাবার ভিতরে যখন পড়ে গেছি তখন সাইডে যে ছিল ওরে বলছি, তুমি যেন আমার থুয়ে দেন, আমি কিন্তু এখনও মরিনি। আর উনি ওই হাঁকাহাঁকি চিল্লাপাল্লা মানে বড়ু বাড়ি করতেছে। আর নরম কাদার পরে আমার ধরে রাখছে, তো এইখানে পাশা দিছে আর বুকের পরে ওঠে 2 হাত দিয়ে আমার চাবি ধরে রাখছে। যখনই ধরে রাখছে তখন সাইডে যে ছিল ওনারা বলছে, তুমি যেন আমার থুয়ে যাই না, আমি কিন্তু এখনও মরিনি। আর উনি আমার বলছে, তুমি নুলে না, নড়লে কিন্তু কামড়াবে। প্রায় 40 থেকে 45 মিনিট বাঘের বুকের তুলে আমার ধরে রাখছে। যখনই মানে আমার 2 কানের ভিতরে কাদা ঢুকছে আর ওনারা চিল্লাফাল্লা করতে গলা বসে গেছে, তখন আমি মাথাটা উঁচু করে দেখতেছি যে আমার রেখে চলে গেছে কিনা। তখন যখনই মাথা উঁচু করেছে তখন বাঘ হা করিয়ে আমার মুখে কামাই ধরতেছিল। তারপরে এসে পড়ে আমার থাবা দিয়েছে। থাবা দেওয়ার পরে মানে এইখান থেকে এই চোখের কোণার থেকে এইখানে উঠছে, আবার এইখান থেকে এখানে উঠছে, আবার এইখান থেকে এই আইছে। এরপরে এইখানে একটা আছে, এর একটা আছে, এসব কিন্তু সবই থাবার দাগ। যখনই কাদার মধ্যে ডাবাই আমরা ফেলাইছে, কিন্তু কাদার মধ্যে ডাবা ফেলাইলে আমাকে ওর থেকে তো আমার ওরে যে শক্তি, কিন্তু আসলে এক একটা বাহুটা 18 মধ্যে বল, কিন্তু ওর যে শক্তি, ওর শক্তির সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা আসলে আমার না। ওইখান থেকে মানে ওগুলো খুবই আসলে যখনই এই আমার ধরি নিয়ে যখনই রাখছে বুকের ভিতরে, তারপরে যখন এই সাইডে যে ছিল ওরে যখন চিল্লাপাল্লার আওয়াজ যখন না পাইছি, তখন এরকম উঠে দেখছি। সেই সময় মুখে যখন কামড় ধরতে গেছে তখন 2 হাতে বাঘে গলা টিপে ধরছি। 2 হাতে গলা টিপে ধরে ওকে পিঠির সালে বাড়ি মার না চোখের ভিতরে কাদা মার। উনি কাদা তুলে সারি মারলে বাঘের 2 চোখ যখন বন্ধ হয়ে গেছে তখন বাঘ সরি দিয়ে বনের হতে চলে গেছে। উনি আমার ধরে নিয়ে নৌকা উঠছে। যখন আমার বাঘে ধরেছিল তখন এই কলসটা আমার হাতে ছিল। এই কলসটায় মাছ ছিল প্রায় 3-4 কেজি মাছ ছিল। যখনই আমার ধরেছে তখন কলসটা ছটকি চলে যাওয়ার পরে কলসটা ভালো না ছিল এখানে, আমার ধরে জায়গায় রাখছিল। তারপরে এখান থেকে আমার নিয়ে এসে আনার পরে আরেকজনরা গেছিল মধু সংগ্রহ করতে যে এই কলসটা পেয়েছে। তারা বলছে যে এখানে তো কামালের বাঘে ধরছিল। সে কলসটা দেখতেছিল, কলসটা নিয়ে যায়, কলসটা ওইখান থেকে আমার বাড়ি ওনারা মানে তারা আনিতেছিল। আমারে কোলের কাছে আইসে আমার ধরে নিয়ে নৌকায় নিয়ে উঠাইছে। নৌকা ওঠানোর পরে এখান থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগিছে আমার বলে মানুষেলা আসতে। এইখানে এসে আমার একটা হসপিটাল আছে, জায়গিরমাল একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে আমার প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে খুলনা আড়াইশো বেডে
আর আমার যেই ভর্তি করাইছে, ভর্তি করানোর পরে ওইখান থেকে 3 মাস ট্রিটমেন্ট হলাম। 3 মাস ট্রিটমেন্টের পরে একটু সুস্থ হওয়ার পরে ওখান থেকে আমি চলে আসলাম। যেহেতু ট্রিটমেন্ট 250 হয়েছে, কিন্তু আসলে খরচ কিন্তু কম না। ওরা ফ্রি ট্রিটমেন্ট করে, কিন্তু যেটা প্রাইভেটে ট্রিটমেন্ট হতে গেলে যেটা খরচা, তার ডবল টাকা খরচা হয়েছে আমার। আমি একটা ট্যাবলেট খাইছি 1200 টাকা, 1300 টাকা, ইঞ্জেকশন করেছে 700 টাকা, 800 টাকা, এইভাবে আমার দিছে। কিন্তু যখনই আমার সামর্থ্য না হলে, তখন ওখান থেকে আমার ছাড়পত্র দিয়ে দিছে। আমি চলে আসলাম। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2011 সালে। এই এই 11 বছর কি 11 বছর 12 বছর চলতেছে। তো এখান থেকে আমি আমার ডাইন চোখের কোনা দিয়ে এখন হলো পুষ আসার পরে আমার মানে খুলনা তারেক ইন্তাস, উনি আমার আসলো, এসে একটা ভিডিও নিলে, নেওয়ার পরে উনি আমার একদিন বলছে কি যে তোমাকে ট্রিটমেন্ট যদি আমরা করাই তাহলে কি হবে? আমি বললাম হ্যাঁ, ট্রিটমেন্ট যদি আমার শারীরিক অবস্থা ভালো না, খারাপ, তো ট্রিটমেন্ট যদি আপনারা করেন তাহলে আমি ট্রিটমেন্ট হবো। এইখান থেকে আমার তারা নিয়ে গেল যে ঢাকার শ্যামলিয়া জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। আমি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ট্রিটমেন্ট হয়েছি। এই 3 মাস এখনও ফুল হয়নি, এখনও অল্প অল্প কয়েকদিন বাকি আছে। ওনারা ওখানে যে আমার দেখলো, দেখে শুনে করছে যে সবই দেখে অপারেশন করেছে। অপারেশন করে আমারে বলছে যে আপনার চোখের 2টা বলাক, একটা ভালো আছে আর উপরটা সিঁড়ি সেকনি হয়ে গেছে। তা ওখানে ওই পানিটা বন্ধ হবে না, তবে পুষটা বন্ধ হবে। তো সেইভাবে ট্রিটমেন্ট হয়ে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে 2 মাস ভালো ছিলাম। 2 মাস পরের থেকে আবার আমার পুনরায় এখন চোখ দিয়ে মানে পানি আসতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে, আবার পুষ আসতেছে। খুবই কষ্টকর ব্যাধি। কিন্তু আসলে আমার এই তারেক ইন্তাস খুবই আমাকে হেল্প করেছে। আমার ঢাকার এক ভাই সোহেল নামে, সেও আমার খুব হেল্প করেছে। কিন্তু আসলে তাদের হেলের কষ্ট দ্বারা তাদের মানে ব্যর্থ হয়েছে। এটা আমার শারীরিক সুস্থ আমি আসলে খুবই কষ্টকর বর্তমান সময়। এখন আমার সংসারে 5-6 জন লোক আছে, তাদের আমাকে চালাতে হয়। তা ওষুধ পানি আমার নিয়মিত এখন প্রতিদিন প্রায় 150 টাকা 200 ওষুধ খেতে হয়। কিন্তু আমি যদি ইনকাম না করতে, তাহলে আমি কিভাবে এইগুলি সংগ্রহ করবো? কিন্তু আসলে আমার খুবই একটা কষ্টকর জীবনযাপন করতে মানে হয়েছে। তবে আসলে যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো ভাই, কোনো বন্ধু, কোনো যদি আমাকে একটু হেল্প করে, তাদের সহযোগিতার দ্বারা যদি আমি যদি ট্রিটমেন্ট হই, আমার বাল বাচ্চা, আমার মা বাবার সামনে থেকে যদি আমি তাদের করতে পারি, তাহলে আমার মনে আমার জীবনটা ধন্য মনে করি। আমি খুবই একটা ইসের ভিতরে আমি আছি এখন। আসলে তারা যদি আমার একটা হালকা সাপোর্ট দেয়, এর আগেও সাপোর্ট দিছে, আর এখন যদি তারা আমরা হালকা করে দেখে একটা সাপোর্ট দেয়, তাহলে দেখে অনেক 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 সচ্ছল আছে, অনেক সচ্ছল ব্যক্তি আছে। তাদের কিন্তু আসলে বিষয় না এটা 2,000, 10,000, 5,000, 100, 200, এটা কিন্তু তাদের পক্ষে কিন্তু আসলে সম্ভব। অনেক সচ্ছল ব্যক্তি আমার যদি হেল্প মানে করে, তাহলে দেখা যায় আমার এখন ভারতে যাইতে হবে। ভারতে প্রায় 2,00,000 টাকার একটা পলিসি আমার এখানে হবে না। ভারতে যে আমার ট্রিটমেন্ট হইতে হবে, তারা যদি সবাই যদি একটু একটু করে আমাকে একটু সাহায্যের হাত বাড়ায়, তাহলে আমি একটু ট্রিটমেন্ট হয়ে যদি আপনার বলে তাদের মাঝে, তাদের সঙ্গে থাকতে পারি, তাহলে আমি আমার জীবনটা আমি মনে সবচেয়ে ধন্য মনে করবো। আমি যে কদিন আল্লাহ আছে সে কদিন তো বোনাস জীবনে আসি আর কি। আসলে এখন সমস্যা চোখের খুবই খারাপ, সবসময় জ্বালা যন্ত্রণা করতেছে, পুষ আসতেছে, খুবই কষ্টকরের ভিতরে আছি।